আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার এই নতুন সিরিজে আমাদের ইকোনমিক্স মেগা ম্যারাথন ক্লাসের প্রথম ক্লাসে। সো আজকে আমাদের অফিসিয়ালি প্রথম পত্রে ইকোনমিক্স ফার্স্ট পেপারের মেগা ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে। সো আমাদের ক্লাসটা 7:30 থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা ক্লাসটা 7:30 থেকে স্টার্ট করতে পারিনি। সো সরি ফর দ্যাট। এখন 8:30। তো আমরা 1 ঘন্টা লেটে শুরু করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে রুটিন অনুযায়ী আমরা ক্লাসগুলো স্টার্ট করতেছি ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন এবং শেয়ার করে দাও, এবং আমরা দেরি না করে আমাদের মূল ক্লাস চলে যাবে, যেহেতু তোমাদের এখন পরীক্ষার সময় অতিরিক্ত কথা বলার সুযোগ নাই। সো সবাইকে একটু আমার সাথে কোঅপারেটিভ হইতে হবে, সবাই একটু কোঅপারেট করে আমার সাথে, সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। আমরা এখনই আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। সো আমি শুরুতেই আমাদের রুটিন নিয়ে কথাবার্তা বলবো। সো সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি শেয়ার করে দিচ্ছি, সবাই একযোগে সবাই শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব, ঠিক আছে? আমরা এখনই আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, সবাই কি শেয়ার করো? উড়াদোড়া শেয়ার করতে হবে। হ্যাঁ, উড়াদোড়া শেয়ার করতে হবে। আমরা এখনই আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। সো আমরা আজকে যা পড়বো, আমরা একটু সবাই একটু রুটিনটা আমরা একটু দেখবো শুরুতেই, ঠিক আছে? আজকের আমরা যা পড়বো এখানের মধ্যে প্রথমে আমরা আজকে রুটিনটা একটু দেখবো, ঠিক আছে? আমি একটু রুটিনটা নিয়ে আলোচনা করব শুরুতেই তোমাদের। ওকে, আমরা একটু রুটিনটা দেখি। আমরা রুটিনটা কোথায়? এখানে আছে। ইয়েস, আমরা রুটিনটা পেয়ে গিয়েছি। আমরা চলো একটু দেখি আমাদের রুটিন অনুযায়ী আমাদের আমাদের আজকে যে ক্লাসটা হবে, আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা ওকে, সবাই চলে আসো দ্রুত সবাই জয়েন করো আমাদের ক্লাসে। যারা ফ্রেন্ডরা আছে সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আজকে আমরা মজা করে যেটা পড়বো সেটা আমি একটু রুটিনটা দেখাচ্ছি শুরুতেই। আমরা 250, হ্যাঁ, 250 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়েছি। আমরা চাই আজকে ক্লাসে 1000 জন শিক্ষার্থী যেন থাকে। সো এটার জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, তোমাদের এই ক্লাসে শেয়ার মেনশন করতে হবে। সো সম্পূর্ণ তোমাদের উপর এটা, ঠিক আছে? সবাই একটু শেয়ার মেনশন করে দাও, একযোগে শেয়ার মেনশন করবো। আমি আর মাঝখানে বলবো না, ক্লাসের মাঝখানে তোমরা শুরুতে করে দিবা। আমি একটু রুটিনটা নিয়ে কথা বলি শুরুতে। আমাদের ইকোনমিক্সের উপর আমরা যে মেগা ম্যারাথন ক্লাস সাজিয়েছি তার মধ্যে প্রথম পত্রের উপর আমরা ক্লাস নিব। দেখো, এই যে ফার্স্ট পেপারের উপর আমরা ক্লাস নিব 7টা ক্লাস নিব। কখন হবে? যেমন আজকে আমাদের প্রথম ক্লাস যদিও 7:30 থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা 8:30 থেকে শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এবং এরপর আমাদের পরবর্তী ক্লাস হবে তোমাদের 17 তারিখ, যেদিন তোমরা তোমাদের যে ভূগোল সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসবে, সেদিনে তোমাদের 8টা ক্লাস নিব আমরা। সেটা অর্থনীতি প্রথম পত্রের 2য় অধ্যায়ের উপর। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্র 1 এবং 4, 2টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ক্লাসটা করলে তোমরা ইজিলি তোমাদের যে প্রথম পত্র থেকে একটা সিকিউ এবং যে চতুর্থ অধ্যায় সেখান থেকে তোমাদের মোস্ট প্রবাবলি 2টা সিকিউ আসতে পারে। সো 2টা টোটাল 3টা সিকিউ তোমরা ইজিলি কভার করতে পারবে। শুধু সিকিউ না, আজকে আমি এমসিকিউ সহ সবকিছু নিয়ে কথা বলবো। সো মাথায় রাখবা, তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু কিছু পরীক্ষা হার্ড কঠিন হচ্ছে। সো এগুলো কঠিন সাবজেক্টগুলো বা কঠিন কাদের জন্য? যারা শর্টকাটে শেষ করার চেষ্টা করে। আমি তোমাদেরকে 2 ধাপের ক্লাস রাখতেছি। 2 ধাপের ক্লাস কেমন? যেমন তোমাদেরকে এই দেখো, আমি প্রথমত এই যে আজকের ক্লাসটা একদম ডিটেলসে পড়াবো, এবং তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর যে ক্লাসটা হবে তোমাদের 17 তারিখ পরশুদিন, সেটা আমি ডিটেলসে পড়াবো। এবং 20 তারিখে তোমাদের হবে চ্যাপ্টার 3, সেটাও আমি ডিটেলসে পড়াবো। এই 3টা ক্লাস আমি একদম ডিটেলসে 4টা অধ্যায় শেষ করব, এবং এগুলো সবগুলোকে মিলাই আমরা একটা ওয়ান শট ক্লাস নিব, যেটাকে আমরা বলছি কোটি টাকার সাজেশন ক্লাস। এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেটা তোমাদের হবে। এই ক্লাসটা হবে তোমাদের 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখ তোমাদের এই কোটি টাকার সাজেশন ক্লাসটা হবে সন্ধ্যা 7:30 এবং এখানে আমি সবগুলো অধ্যায়কে কভার করে তোমাদের 70 নম্বরের যে সিকিউ সেটাকে আমি কভার করব, এবং আমি যে সাজেশন দেব ইনশাআল্লাহ এই সাজেশনটা তোমরা যদি ফলো করতে পারো
তোমরা যদি ওই সাজেশনের যে আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলো দিব সেগুলো যদি সলভ করতে পারো, আমি সলভ করাই দিব, এবং তুমি যদি সেগুলো মনে রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষা হলে ইনশাআল্লাহ কেউ টাকাইতে পারবে না, জাস্ট তুমি ক্লাসটা করবে, আর কিছুই না। এরপর আমরা আরো ডিটেলসে ক্লাস নিব এর পরের দিন। তোমাদের প্রথম পত্র পরীক্ষার আগের দিন সকালে আমি ক্লাস নিব, সকাল হচ্ছে 11টায়, সেটা হচ্ছে চ্যাপ্টার 9 এর উপর ক্লাস নিব। এরপর আমি বিকালে 3টায় ক্লাস নিব, সেটা হচ্ছে চ্যাপ্টার 10 এর উপর ক্লাস নিব। এগুলো ডিটেলস ক্লাস হবে। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে চ্যাপ্টার লেখা আছে এগুলো হচ্ছে ডিটেলস ক্লাস হবে। আবার তোমরা এটা মনে করি না স্যার ডিটেলস ক্লাসগুলো আমি করবো না, শুধু এই কোটি টাকার সাজেশন ক্লাসটা করলে কি হবে, তাহলে তোমরা ধরা খেয়ে যেতে পারো কখন, এমসিকিউতে গিয়ে। হ্যাঁ, তবে সিকিউ তুমি আনসার করে ফেলতে পারবে যদি তোমার আগে থেকে ধারণা থাকে। আর যারা আগে থেকে একদম মানে প্রো মানে হচ্ছে পড়াশোনা করে একদম ফাটাই ফেলছো, সো তাদের শুধুমাত্র এই কোটি টাকার সাজেশন করলে হবে। কিন্তু যারা আগে মোটামুটি বা একদমই ভালো না, তারা কিন্তু একদম ডিটেলস ক্লাসগুলো করবা, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে আমরা এমসিকিউর উপর লাস্ট এমসিকিউ থেরাপি নিব, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে, এবং এটাও গুরুত্বপূর্ণ। তাহলে যারা হচ্ছে একদম আগে ফাটাফাটি প্রস্তুতি, কোনো প্রবলেম নাই, তারা শুধু এই দুটো ক্লাস করবে। একটা হচ্ছে 22 তারিখের, হ্যাঁ এই দুটো ক্লাস করবে, একটা হচ্ছে 22 তারিখের এই কোটি টাকার সাজেশন ক্লাসটা, এবং 23 তারিখে সন্ধ্যা 7:30 এই দুটো ক্লাস করবে। আর যাদের প্রয়োজন যে একদম ডিটেলসে পড়বো স্যার আমরা, হ্যাঁ সবকিছু একদম ডিটেলসে আলোচনা করব, বা একদম এমসিকিউ সিকিউ সবটাই যেন আনসার করতে পারি, এবং আমাদের যে 200 নাম্বারের প্রস্তুতি ইকোনমিক্সের সেখানের মধ্যে যেন 195 আমরা আপ রাখতে পারি, বা 190 আপ যদি আমরা রাখতে চাই, তাহলে আমি বলবো ডিটেলস ক্লাসগুলো করবা, কারণ ডিটেলস ক্লাসে আমি সবকিছু কভার করবো সেজন্য। হ্যাঁ, এটা রেকর্ড আছে 195 196 পেয়েছে আমার একটি স্টুডেন্ট, গতবারে 196 196 পেয়েছে 200 নাম্বারের মধ্যে ইকোনমিক্সে, ঠিক আছে। সো এগুলো ফ্রি ক্লাস করে পেয়েছে, পেইড ব্যাচও ছিল একজন, আরেকজন হচ্ছে ফ্রি ক্লাস করে পেয়েছে, শুধু ফ্রি ক্লাস করে। তাহলে তোমরাও পারবা, জাস্ট তোমাদেরকে ভরসা রাখতে হবে আমার উপর। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে ফার্স্ট পেপারে আমরা এভাবে করে ক্লাস করবো। এরপর সেকেন্ড পেপারটা যদি বলি, এটা হচ্ছে আমরা ফার্স্ট পেপারটা দেখলাম। ওকে, সেকেন্ড পেপারটা কোথায় গেল? ওকে, সেকেন্ড পেপারটা হচ্ছে এদিকে এই যে সেকেন্ড পেপার ক্লাস হচ্ছে এটা। সেকেন্ড পেপার আমরা হচ্ছে টোটাল 6টা ক্লাস নিব। আমরা ডিটেলসে ক্লাস নিব এখানে 24 তারিখ 25 তারিখ সকালে এবং বিকালে, আর 24 তারিখ হচ্ছে রাতে, এগুলো ডিটেলস ক্লাস। এবং 25 তারিখ আমরা সন্ধ্যা 7:30 একদম ওই যে কোটি টাকার সাজেশন ক্লাসটা আমরা নিব। এবং এরপরে 26 তারিখে আমরা সকাল 10টায় হচ্ছে চ্যাপ্টার 9, 8 এবং 9 আমরা করব, এবং রাতে আমরা হচ্ছে এমসিকিউ ক্লাস করব। এমসিকিউ হচ্ছে এই সাজেশন ক্লাসটা করবা যাদের একদম প্রস্তুতি প্রিপারেশন আছে তাদের, আর যাদের প্রিপারেশন কম ভালো না তারা হচ্ছে এই সবগুলো ক্লাস করবা, ঠিক আছে। তাহলে আমরা সবাই প্রস্তুত। আমরা 500 জনের মতো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছি এই ক্লাসে। আমি জাস্ট 456 জন 60 জনের মতো আছো। সো সবাই যদি একটু চেষ্টা করি, আমরা কিন্তু এটা 1000 জন কোনো ব্যাপার না, জাস্ট আমি 500 জন যদি 500 জন শেয়ার করে দাও ক্লাসটা, এখনই এখানে 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে 1000 স্টুডেন্ট যুক্ত হবে যদি তোমরা 500 জন ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়, তাই না? নেটওয়ার্ক কি প্রবলেম করতেছে? ওকে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা কমেন্ট দেখবো, হ্যাঁ কমেন্ট দেখতেছি। নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়, অন্যটাই দেখো তো। তখন কি চলছিল ওটা তো ইয়া করতেছে, একটু ওই জানালাটা বন্ধ করে দাও। হ্যাঁ ভালো যে ওকে, আমরা একটু ওয়েট করছি, হ্যাঁ একটু ওয়েট করছি। ওকে ফাইন, দেখো আমি তোমাদের একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা কি চাও? তোমরা কি চাও আমি ডিটেলসে পড়াবো, নাকি আমি হচ্ছে শর্টকাটে শুধু ম্যারাথন ক্লাসগুলো নিব, জাস্ট এক ক্লাসেই মোটামুটি দেখাই দিব, তোমরা কিছুটা কমন পাইলেও পাবা, আর মানে একদম ফুল কমন পাবা না আর কি, ঠিক আছে। কি চাও তোমরা? তোমরা কি ডিটেলস ক্লাস চাও, নাকি তোমরা হচ্ছে জাস্ট শুধুমাত্র কোটি টাকার সাজেশন ক্লাসগুলো চাও? বলো বলো, আমাকে বলো, দ্রুত বলবা। এই কোটি টাকার সাজেশন ক্লাস চাও শুধু, নাকি এই ডিটেলসের ক্লাসগুলোকে একদম ডিটেলসে করতে চাও? যদি তোমরা করতে চাও সবাই, তাহলে আমি ডিটেলসের ক্লাসগুলো নিব, এবং হচ্ছে এটা তোমাদেরকে ওয়াদাবদ্ধ হইতে হবে আমার সাথে যে আমরা সবাই ক্লাসটা করব, ঠিক আছে। তোমরা যদি 100 জন 120 জন 30 জন থাকো, তাহলে আমার ক্লাসটা নিতে ভালো লাগবে না। তোমরা যদি 1000 2000 স্টুডেন্ট থাকো, ক্লাসে থাকো, তখন আমার ভালো লাগবে ক্লাসটা নিতে, ঠিক আছে।
সবাই বলো, একযোগে আমাকে বলতে হবে তোমরা কি একদম মানে বেসিক ক্লাস ডিটেলসের ক্লাসগুলো করবা কিনা, দ্রুত বলো। কমেন্ট দেখার দরকার নেই, শুধু পড়ায় থাকেন হ্যাঁ হ্যাঁ আমি সেটাই করব, একটু ওয়েট করো আমি সেটাই করব, ঠিক আছে? তোমরা জাস্ট তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। সবাই আমাকে বলো ডিটেলস ক্লাস চাও সবাই? যারা যারা ডিটেলস ক্লাস চাও বলো, দ্রুত বলতে হবে ডিটেলস ক্লাস চাও কিনা, দ্রুত বলো। ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই, মো বলছে ডিটেলস ক্লাস, ঐশী বলছে ডিটেলস ক্লাস, হোসেন বলছে ডিটেলস ক্লাস, অজিতুল ইসলাম বলছে ডিটেলস ক্লাস, জাইসি আমাদেরকে বলছে ডিটেলস ক্লাস চাই। ওকে ফাইন, যারা যারা ডিটেলস ক্লাস চাচ্ছ হ্যাঁ সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা, সবাই একযোগে। আমি একটু দেখি কয়জন শেয়ার করছো, আমি একটু দেখতে যাচ্ছি। জাস্ট 49 জন শেয়ার করছো, কিন্তু ক্লাস করতেছো প্রায় 500 জন শিক্ষার্থী, ঠিক আছে? এটা 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 হতাশাজনক, ঠিক আছে? আমি ক্লাস শুরু করে দিচ্ছি, তোমরা শেয়ার করতে থাকো, আমি আর কথা বলছি না, আমরা ক্লাস এখানেই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি। এটা এক্সিট হচ্ছে না কেন? আরে এটা এক্সিট হচ্ছে না কেন? এটা এই যে তোমরা একটু শেয়ার করছো, সাথে সাথে কিন্তু 526 জন যুক্ত হয়েছে। হ্যাঁ সবাই একটু শেয়ার করো, সবাই এখানে থেকে যাচ্ছে বারবার। একটু 1 মিনিট আমরা সময় নিচ্ছি, তোমরা একটু শেয়ার করো। হ্যাঁ তোমরা একটু শেয়ার মেনশন করে দাও। স্পিডে ক্লাস নিয়ে, ঠিক আছে স্পিডে ক্লাস নিবে, একদম দ্রুত পড়াবো। আচ্ছা ওকে, আমরা আবার একটু শুরু করতেছি, ঠিক আছে? আমরা স্পিডে পড়াবো ইনশাআল্লাহ। আফরোজ আছে ভাইয়া, আমাদের ইসলামী ইতিহাস সংস্কৃতি ক্লাস কি হবে? হ্যাঁ হবে, সব সাবজেক্টের ক্লাস হবে, ঠিক আছে? একটু ওয়েট করো, সব সাবজেক্টের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ শুরু করতেছি, একটু আর জাস্ট একটু আর 1 মিনিট সময় নিব আমি। বোর্ডটা স্টার্ট হইলে আমি শুরু করে দিচ্ছি, 1 মিনিট সময় নিব শুধু। তোমরা ততক্ষণ পর্যন্ত বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ আরেকটা বিষয় জানাতে পারো, সে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা একটু জানাতে পারো, ঠিক আছে? আমরা ততক্ষণ একটু কথাবার্তা বলি, ঠিক আছে? সো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু জানাও। এত বেশি স্পিড না, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মারিয়া বলছে ভাইয়া শুরু করে, হ্যাঁ করতেছি, এই যে এখনই শুরু করে দিচ্ছি আমি ক্লাস। কোথায়?
ওকে, রাঙ্গামাটি থেকে আছে, ঢাকা থেকে দেখতে পাচ্ছি মরিয়মকে আমরা। সবাই একটু জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে আজকের ক্লাসে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। চলো আমরা দেখি, আমরা হাঁটি হাঁটি পাপা করে আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো সবাই প্রস্তুত এবং সবাই ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবে, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করতেছি। দেখো, আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এটার যে প্রথমে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। ফ্রন্ট এখানে ফেটে গেছে, না লাগবে না। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এটার মধ্যে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, এখানে আমি জাস্ট 6টা প্রশ্ন দিয়েছি। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের পড়ালেখার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে ডেসক্রিপশনে, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, সেখানে পেয়ে যাবা। দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়, উৎপাদন সীমানা রেখা কি, অর্থব্যবস্থা কি, নির্বাচন বলতে কি বোঝানো হয়, বেস্টিক অর্থনৈতিক কি, নির্দেশমূলক অর্থব্যবস্থা কি, এই প্রশ্নগুলো শুধু পড়বা জ্ঞানমূলক। ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আমরা যে অনুধাবন প্রশ্নগুলো আসতে পারে আমাদের এখান থেকে, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো অনুধাবন প্রশ্নগুলো আমরা একটু দেখি। অনুধাবন প্রশ্ন হচ্ছে, এখানে বলছে নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত? পিডিএফ করে দাও, পেন ড্রাইভ কেন দিব, থাকবে পরেরটা যাবে। নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা কোন ক্ষেত্রে উন্নত আলোচনা করো। 2 নম্বর বলছে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন। 3 নম্বর বলছে উৎপাদন সীমানা রেখা বলতে কি বোঝায়। 4 নম্বর বলছে অর্থনৈতিক সকল, এখানে সকল হবে, সকল অভাব একসাথে পূরণ করা যায় না কেন। সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ কেন ব্যাখ্যা করো। নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার উপর গুরুত্ব নেই কেন ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নগুলো তোমাদের ব্যাখ্যা আমি করে দিব নাকি তোমরা পড়তে পারবা বলো? এমন আমি যখন টপিক পড়াবো এগুলো ডিটেলস এমনি চলে আসবে, সেখানে আমি কি ব্যাখ্যা এখন করে দিব নাকি তখন বললে হবে? বলো, একটু বলো তো। হ্যাঁ, পিডিএফ দিব। এই পিডিএফ তোমরা পেয়ে যাবা। পিডিএফটা হচ্ছে আমাদের যে উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ পেয়ে যাবা। উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে একটা, ওই গ্রুপে অ্যাড হয়ে যাও। যারা অলরেডি আমাদের গ্রুপগুলোতে অ্যাড আছে তাদের অ্যাড হওয়ার দরকার না, যারা অ্যাড নাই তারা অ্যাড হবা। হ্যাঁ, আর ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যারা নতুন যুক্ত হয়ে আছো ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমরা পিডিএফটা একটু নিচ্ছি, তারপর আমরা ক্লাস শুরু করতেছি। আজকে সব কিছু দুর্ঘটনা করতেছে। আসলে ইলেকট্রিসিটি ছিল না, তো আমরা এগুলো ট্রাই করে দেখতে পারি নাই, ঠিক আছে? আমরা কোনো কিছুই করতে পারিনি। হ্যাঁ, না না, এটা নিতে এটা এটা শিওর। একটু অপেক্ষা করো, আমরা ফাইলটা একটু নিচ্ছি পিডিএফ করে। ওইখানে ফন্টগুলো ফেটে গেছে তো সেজন্য ওটা পিডিএফ থেকে ওপেন করতে চাইছিলাম আর কি, বুঝছো? ওকে, আশা করি এখন ঠিক আছে, এখন সবকিছু ঠিকঠাক তোমরা দেখতে পাবা, শুনতে পাবা। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। তাহলে আমরা এখানে বলছি প্রথমত হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে আছে দুষ্প্রাপ্যতা। তোমরা কখগুলো কি পারবা নাকি আমি বলে দিব? অনেকে বলছে পারবো স্যার। ওকে, আমি এটা পরে দিয়ে আবার দেখাই দিব দরকার হলে এই প্রশ্নগুলো। আগে আমরা চ্যাপ্টারটা শেষ করি। হ্যাঁ, চ্যাপ্টারটা আমরা শেষ করি। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখবা এবং অনুধাবন প্রশ্নগুলো দেখবে, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে এই পিডিএফ এর যে ফাইলগুলো আর কি, মানে এই যে
এই যে পিডিএফটা সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে? এখন আমরা দেখবো সৃজনশীলের জন্য কোন কোন দুইটা টপিক এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আমরা কেন দেখতেছি, কারণ আমরা যদি একটা চ্যাপ্টারের মূল বিষয়টাই না বুঝি যে কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে, তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে এই চ্যাপ্টারটা কোন জায়গায় গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এখানে কিছু অংশ কেটে গেছিল, কি হয়েছে যে সমস্যা নেই, বাদ দাও, তুমি আরেকটা করে রাখো, আরেকটা প্যান ড্রাইভ নিয়ে আসে যাও। এখানে বলছে সৃজনশীল প্রশ্নের জন্য আমরা যেই সব গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখব, এক নাম্বার যেটা সেটা হচ্ছে উৎপাদন সীমানা রেখা অঙ্কন, অসম্ভব উৎপাদন বিন্দু, বেকারত্ব বিন্দু নির্ণয় করতে জানা। তোমরা যদি এই টপিকগুলো করতে পারো, জানতে মানে তোমরা বুঝো আর কি, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয় তোমাদের এসএসসি পরীক্ষায়, তাহলে তোমাদের এই উৎপাদন সীমানা রেখা থেকে প্রশ্ন দিবে। আর যদি প্রশ্ন হয় থিওরিটিক্যাল, তাহলে তোমাকে প্রশ্ন দিবে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ থেকে তোমাকে প্রশ্ন দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ওই যে আমাদের মৌলিক অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, কি রে আচ্ছা সব কিছু উল্টাপাল্টা, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। 3 নাম্বারটা মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই 3টা জায়গা থেকে আমাদের প্রশ্ন হইতে পারে, যদি আমাদের কি হয় যে মানে ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আসে আর কি, ঠিক আছে? তো আমরা টপিক শুরু করতেছি। হ্যাঁ, প্রথম টপিক হচ্ছে আমাদেরকে এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বেসিক ইনফরমেশন আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো, ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানি, সেটা হচ্ছে শোনো, যেগুলো তোমাদের ডিটেলসে তোমরা বলতে স্যার একটু তাড়াতাড়ি পড়ান, দ্রুত পড়ান, দ্রুত পড়ান, আমি কিন্তু দ্রুত পড়াইতে গেলে ওই টপিকগুলো মিস হয়ে যাবে, আর মিস হয়ে গেলে তোমরা এমসিকিউ আনসার করতে পারবে না, ঠিক আছে? প্রথমত আমরা বলি যে একটু ধীরে সুস্থ যাইতে হবে। বলছে অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ সীমিত সম্পদ আমাদের লাইফে একটা বড় সমস্যা আর কি। আমাদের লাইফে আমাদের কাছে সম্পদ একদম কম, কিন্তু আমাদের যে অভাব, সে অভাবের পরিমাণ কিন্তু অনেক বেশি, তাই না? তার মানে অভাবের তুলনায় সম্পদ হচ্ছে সীমিত, এটাই তো মূল কনসেপ্ট, তাই না? অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদের মাধ্যমে মানুষের বিকল্প অভাব পূরণের সমস্যাগুলো, এগুলো একটু পড়বা। আচ্ছা, এখান থেকে আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। কি বলেছে? অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। ইংরেজি ইকোনমিক্স শব্দের পরিভাষা হচ্ছে, যেটাকে আমরা ইকোনমিক্স বলি, এটার পরিভাষা হচ্ছে অর্থনীতি। এই ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ একটা ঐকোনমিয়া থেকে। এটা অনেকবার পরীক্ষা এসেছে। যেমন অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় কোথায়? সেটা হচ্ছে প্রাচীন গ্রিসে। এই গ্রিসে হওয়ার কারণে ইকোনমিক্সের বেশিরভাগ ওয়ার্ড, ইকোনমিক্সের বেশিরভাগ শব্দ হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। হ্যাঁ, বা অন্যান্য জায়গা থেকে এসেছে, তবে বেশিরভাগ শব্দ হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। আর এই ইকোনমিক্স শব্দটি ঐকোনমিয়া নামের একটা গ্রিক শব্দ থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়, বা বলতে পারো গৃহ ব্যবস্থাপনা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টপিক। সো আমরা একটু সবাই মুখস্থ করি, সবাই একটু এখানে যা কথা বলছি একটু মুখস্থ করতে হবে। যেমন ধরো প্রথম আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রথম আমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ইকোনমিক্স শব্দটার কোন শব্দ থেকে এসেছে। এটা হচ্ছে গ্রিক শব্দ ঐকোনমিয়া শব্দ থেকে এসেছে। হ্যাঁ, কোন জায়গায় দিছো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করার কোনো প্রবলেম না। হেমন্ত কি করতাম বলো, আজকে কি দশা পাইছে কে জানে। ইলেকট্রিসিটির প্রবলেম, এই প্রবলেম, সে প্রবলেম। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, আচ্ছা আমরা একটু সবাই মুখস্থ করি। এই যে পয়েন্টগুলো মনে রাখবা। হ্যাঁ,
এমসিকিউর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ওকে, শুধুমাত্র সিকিউতে ভালো করলে হয় নাই, এমসিকিউতে ভালো করতে হবে যদি পরীক্ষা তুমি ভালো করতে চাও। সো ইকোনমি শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে, এই কথাটা মনে রাখবা। এবং ইকোনমিক্সের বেশিরভাগ ওয়ার্ড গ্রিক থেকে এসেছে, গ্রিস প্রাচীন গ্রিস থেকে, হ্যাঁ এটা মনে রাখবা। তারপর হচ্ছে এই যে ইকোনমিয়া শব্দের অর্থ কি, এটা মনে রাখবো। ইকোনমি শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়, এই কথাগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট প্রাথমিক ইনফরমেশন। আরো কিছু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, চলো আমরা সেটা একটু দেখি। সেটা হচ্ছে অর্থনীতি, যদি আমরা সংজ্ঞা বলি অর্থনীতি কাকে বলে, তখন আমরা এই সংজ্ঞাটা আলোচনা করব। অর্থনীতির সংজ্ঞাটা হচ্ছে এটা, আমরা বলবো যে অর্থনীতি কাকে বলে, তখন আনসার হবে যে সীমিত সম্পদের সাহায্যে, ওই যে আমরা বলছিলাম আমাদের লাইফে সম্পদ হচ্ছে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় তার সম্পর্কিত বিদ্যাকে আমরা বলে থাকি অর্থনীতি। ওকে, তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি। এক সেকেন্ড, জাস্ট আমি এক সেকেন্ড সময় নিব, আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি। আমরা বলবো সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত আলোচনাকে আমরা কি বলে থাকি, অর্থনীতি বলে থাকি, ঠিক আছে। সো তাহলে আমরা বলি সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত আলোচনাকে আমরা কি বলি, অর্থনীতি বলে থাকি। ওকে ফাইন, চলে আসি আমরা এরপরে। এই চারটা ইনফরমেশন মনে রাখবা, ঠিক আছে। পরীক্ষা আসবে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে, তাহলে বলবা অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। মনে রাখবো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। আচ্ছা, এই দুইটা আগে মুখস্থ করে ফেলি। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, ঠিক আছে। তাহলে কি বলবো, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। পরীক্ষা এটা অনেকবার এসেছে। অর্থনীতির জনক যদি বলা হয় তাকে বলবা অ্যাডাম স্মিথ, ওকে। আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। আর আমরা যদি বলি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে অভিহিত করেছেন, তাহলে হচ্ছে ওই অ্যাডাম স্মিথ, যে অর্থনীতির জনক সে অ্যাডাম স্মিথ বলেছে। আর অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছে কে, সেটা হচ্ছে অধ্যাপক মার্শাল ক্যানন পিঙ্গু। এরা হচ্ছে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করেছে। আর এরপরে যদি বলি অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে, সেটা হচ্ছে পল স্যামুয়েলসন, যেটাকে আমরা আধুনিক অর্থনীতির জনক বলছি, তিনি হচ্ছে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন। আর অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান, ঠিক আছে, স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেছে, সেটা হচ্ছে লিওনেল রবিন্স। ওকে, তাহলে আমরা এই সব ইনফরমেশন একটু মনে রাখবো। আমি সময় নিচ্ছি না, তোমরা একটু বাসায় মুখস্থ করবে। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, উপরে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে একটু মনে করাই দিই, ঠিক আছে। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। আর কল্যাণের বিজ্ঞান বলেছে হচ্ছে মার্শাল ক্যানন পিঙ্গু। আর অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে স্যামুয়েলসন প্রমুখ, এবং স্বল্পতার বিজ্ঞান বলেছে লিওনেল রবিন্স। ওকে, জাস্ট শেষ। এরপরে চলে আসি আমরা পরবর্তী স্লাইডে। দেখো এরপরে কি আছে, যে এই যে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক শুরু, মানে আমাদের মুখস্থ বিদ্যা শেষ আর কি, ঠিক আছে। এখান থেকে আমাদের টপিক শুরু। বলছে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুইটা সমস্যাকে চিহ্নিত করছে। প্রাথমিকভাবে অর্থনীতিবিদরা দুইটা সমস্যাকে চিহ্নিত করেছে। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, 2 নাম্বার হচ্ছে নির্বাচন। তাহলে বলো প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ কয়টা সমস্যাকে চিহ্নিত করেন, আনসার হচ্ছে 2টা, দুষ্প্রাপ্যতা এবং কি নির্বাচন। তাহলে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটি সমস্যাকে চিহ্নিত করেন, দুষ্প্রাপ্যতা এবং কি বলো, নির্বাচন। প্রথমে আমরা কথা বলি দুষ্প্রাপ্যতা কাকে বলে। আনসার হচ্ছে আমরা জানি মানুষের জীবনে সম্পদের তুলনায় অভাব অসীম। একটু আগে তো বলেছি আমাদের লাইফে সম্পদের তুলনায় অভাব অসীম। স্যার কেমনে? যেমন আমি যদি বলি যে তোমার কাছে কয় টাকা আছে, তুমি বলবো স্যার আমার কাছে 200 টাকা আছে। সো 200 টাকা যদি থাকে, এখন তোমাকে বললাম যে তোমার কি কি অভাব আছে 200 টাকা দিয়ে, তুমি কি কি অভাব তোমার এখন পূরণ করতে হবে। তুমি বলবো স্যার 200 টাকা দিয়ে আমার ইচ্ছে করতেছে যে আমি একটা কি কিনবো, আমি একটা হচ্ছে 200 টাকা দিয়ে কি পাওয়া যায় বলো, 200 টাকা দিয়ে কি করবা, একটা মোবাইলের কভার কিনবা। 2 নাম্বার হচ্ছে 200 টাকা দিয়ে তুমি মনে করো যে পরীক্ষার ফি দিবা। 3 নাম্বার হচ্ছে 200 টাকা দিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবা। তাহলে এখন তোমার কাছে 3টা অভাব, একটা হচ্ছে ঘুরতে যাওয়া, মোবাইলের একটা কভার কিনা, আরটা হচ্ছে পরীক্ষার ফি দেওয়া। তো এই যে তোমার অভাব মানে সম্পদ কিন্তু একটা, কিন্তু অভাব হচ্ছে 3টা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টা অভাব। এরকম অসংখ্য অভাব থাকতে পারে মানুষের, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। তাই এখানে বুঝতে যে দুষ্প্রাপ্যতা মাইনে, যেটাকে আমরা বলি স্কারসিটি, দুষ্প্রাপ্যতা, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি মানুষের জীবনে সম্পদ তুলনায় অভাব অসীম, অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, অভাবের তুলনায় সম্পদের এই যে কম, স্বল্পতা, অপর্যাপ্ততা, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? তাহলে দুষ্প্রাপ্য মানে কি, আমরা বলবো আমরা জানি মানুষের জীবনে সম্পদের অভাব অসীম,
অবর্তমানের সম্পদের এই স্বল্পতাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা বলে থাকি। এই দুষ্প্রাপ্যতা বিষয়টা তোমাদেরকে যদি আমি বোঝাই, আরেকটা দিক থেকে আমি তোমাদেরকে বোঝাইতে পারি, সেটা হচ্ছে এরকম। তোমরা কখনো দেখেছো ওই যে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যে চাহিদা এবং যোগান রেখা আঁকি? তোমরা আমাকে বলো, সবাই একটু কমেন্ট করে বলো যে চাহিদা রেখা দেখতে কেমন হয়। প্রশ্ন করছি, চাহিদা রেখা দেখতে কেমন হয় আর যোগান রেখা দেখতে কেমন হয়? দ্রুত আনসার করো সবাই। আমরা জানি আমাদের চাহিদা এবং যোগান যদি ভূমি অঙ্ক হয়, কিউডি অ্যান্ড কিউএ যদি ভূমি অঙ্ক হয়, উপরে যদি প্রাইস হয়, আমাদের চাহিদা রেখা দেখতে কেমন হয়, যোগান রেখা দেখতে কেমন হয়? দ্রুত আনসার করবা, ঠিক আছে? আর পর দিয়ে যারা যুক্ত হচ্ছে একটু ক্লাসে শেয়ার করে দিবা। আমি চাইছিলাম আজকে 1000 জন স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করবে, কিন্তু আমরা এখনো 600 জন হয়েছি মাত্র, 600-র কাছাকাছি। তো আমরা একটু শেয়ার করে দিব, কেমন? সবাই একটু শেয়ার করে দিও। কি বলেছি আমরা? যে চাহিদা এবং যোগান রেখা দেখতে কেমন হয়। এখান থেকে একটা এমসিকিউ আসে পরীক্ষায়, ঠিক আছে? তো আমি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। দুষ্প্রাপ্যতা বিষয়টাকে আমরা একটু ডিটেলস আলোচনা করতেছি। বলো, চাহিদা রেখা দেখতে কেমন হয়, যোগান রেখা দেখতে কেমন হয়? দ্রুত বলো সবাই। 600 জন যদি 600টা শেয়ার করে দিই, এখন কিন্তু এখানে 1000 জন হয়ে যাবে। বিশ্বাস না হয়তো তোমরা শেয়ার করে দেখো। সবাই একটু শেয়ার করে দাও, জাস্ট একবার শেয়ার করে দাও, 1000 জন এখনই হয়ে যাবে। ওকে, আমরা অনেকের আনসার পেয়ে গিয়েছি। চাহিদা রেখা হয়, অনেকে বলছে, একজন বলছে চাহিদা রেখা বাম থেকে টানো ঊর্ধ্বগামী হয়। প্রিয়া ইসলাম তোমার নাম। ওকে, চাহিদা রেখা হচ্ছে বাম থেকে টানো নিম্নগামী হয়, কারণ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, সেজন্য, বুঝছো? আর যোগান রেখা হয়ে থাকে বাম থেকে টানো ঊর্ধ্বগামী। হ্যাঁ, এটা হচ্ছে ডি প্রাইম আর এটা হচ্ছে এস প্রাইম। আমি যদি বলি চাহিদা এবং যোগান যেখানে মিলিত হয় সেটাকে আমরা বলি ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। হ্যাঁ, এই ভারসাম্য বিন্দু থেকে যদি এই পাশে আসি, তাহলে আমি পাবো ভারসাম্য দাম। মনে করি সেটা হচ্ছে 10 টাকা। কয় টাকা? 10 টাকা হচ্ছে ভারসাম্য দাম। সে অবস্থা যদি বলি কয়টা চাহিদা এবং যোগানের পরিমাণ কত বা ভারসাম্য পরিমাণ কত, মনে করি সেটা হচ্ছে 20। চাহিদা এবং যোগানের পরিমাণ সেটা হচ্ছে 20। তাহলে আমি বলতে পারি এই চিত্রের মধ্যে এটা চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা, মিলিত হয়ে আছে এই বিন্দুতে, যেখানে ভারসাম্য দাম 10 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। ভারসাম্য দাম কত টাকা? 10 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। এখন আমি যদি বলি, মনে করো দাম যদি হয় 8 টাকা, তখন আমাদের এই যে যোগানের পরিমাণ, এই যোগানের পরিমাণ মনে করো যে 10, এবং এই যে চাহিদার পরিমাণ, সেই চাহিদার পরিমাণ এখানে কয়টা বিন্দু দিই, আমাদের এ বিন্দু বা বি বিন্দু দিলাম এখানে। এই বি বিন্দু আমাদের চাহিদার পরিমাণ মনে করো 30। আমি আবার প্রশ্ন করতেছি, ভালো করে শোনো। আমি বলতেছি 8 টাকা যখন দাম, হ্যাঁ 8 টাকা যখন দাম, এই যে 8 টাকা যখন দাম, তখন চাহিদা হচ্ছে বি বিন্দুতে 30 আর যোগান হচ্ছে এ বিন্দুতে 20। তাহলে আমাকে বলো তো 8 টাকা দামে চাহিদা বেশি নাকি যোগান বেশি? কোনটা বেশি? 8 টাকা দামে চাহিদা বেশি নাকি যোগান বেশি? দ্রুত বলো। 8 টাকা দামে চাহিদা বেশি নাকি যোগান বেশি? কোনটা বেশি? 8 টাকা দামে চাহিদা বেশি নাকি যোগান বেশি? একটু বলো তো, 8 টাকা দামে চাহিদা বেশি না যোগান বেশি? আনসার হচ্ছে 8 টাকা দামে আমাদের চাহিদা বেশি, যোগান কম, তাই না? মনে রাখবা, দুষ্প্রাপ্যতার আরেকটা মানে হচ্ছে যেখানে আমাদের চাহিদা বেশি, যোগান কম, সেটাকেও দুষ্প্রাপ্যতা বলে, যেটাকে আমরা আবার ঘাটতিও বলতে পারি। এই যে এখান থেকে এই অঞ্চলটাকে আমরা বলতে পারি, এই অঞ্চলটাকে আমরা বলতে পারি ঘাটতি। আবার এটাকে আমরা কি বলতে পারি, এই এ থেকে বি পরিমাণ, এটাকে আমরা আবার কি বলতে পারি, দুষ্প্রাপ্যতাও বলতে পারি। তাহলে দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে যেটার যে কোন একটা জিনিসের যদি চাহিদা বেশি হয় সে অনুযায়ী যদি যোগান কম হয়। যেমন এখানে চাহিদা হচ্ছে 30, যোগান হচ্ছে 10। তাহলে আমি যদি বলি দুষ্প্রাপ্যতার পরিমাণ কত, পরীক্ষা এটাও আসতে পারে যে এখানে 8 টাকা দামে দুষ্প্রাপ্যতার পরিমাণ কত। আনসার হইতে পারে এ থেকে বি পরিমাণ, এটাও আনসার হইতে পারে। 1 নম্বর আনসার হইতে পারে এটা, যদি সংখ্যা দেওয়া মানে প্রতীক দেওয়া থাকে। এ থেকে বি পরিমাণ হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতার পরিমাণ, কারণ এখানে চাহিদা এতটুক কিন্তু যোগান হচ্ছে এতটুক, মানে আমাদের চাহিদা এটুকের কিন্তু যোগান দিতে পারতেছে এতটুক, তাহলে এইটুক পরিমাণ আমাদের হচ্ছে দুষ্প্রাপ্যতা থাকবে। এটা বলতে পারি এ থেকে বি হচ্ছে দুষ্প্রাপ্যতা। আবার আমরা বলতে পারি 8 টাকা দামে দুষ্প্রাপ্যতার পরিমাণ হচ্ছে 30 থেকে 10 বিয়োগ করে দিবা, যেহেতু আমাদের চাহিদা বেশি, যোগান 10, চাহিদা হচ্ছে 20, যোগান হচ্ছে 10, তো আমরা 30 থেকে কত বাদ দিব, 30 থেকে আমরা 10 বাদ দিয়ে দিব,
তাহলে আমাদের বের হয়ে যাবে 30/10 বদলে 20, সেটা হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতার পরিমাণ। এভাবে প্রশ্ন আসতে পারে। পিডিএফ না নিয়ে কি বই থেকে পড়তে হলো? হ্যাঁ অবশ্যই, এইগুলো যা পড়াচ্ছি এগুলো তো বই থেকে পড়াচ্ছি আমি। এই যে পড়াচ্ছি এগুলো তো বই থেকেই পড়াচ্ছি, তুমি বই থেকে পড়লে হবে, কোনো সমস্যা নাই। বই থেকে পড়লে তো আরও বেটার, মাস্ট বেটার, আরও ডিটেলস আছে, সুন্দর করে পড়তে পারবা। যেগুলো আমি মুখে বলতেছি সেগুলো সেখানে আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি বলেছি যে আমাদের দুষ্প্রাপ্যতা আমরা বিষয়টা বুঝতে পারছি যখন চাহিদা বেশি থাকে কোনো জিনিসের যোগান কম হয়। যেমন এখানে বলছে আমাদের সম্পদের তুলনায়, মানে অভাবের তুলনায় সম্পদ হচ্ছে সীমিত, অভাব বেশি সম্পদ সীমিত, তাই এটাকে আমরা দুষ্প্রাপ্যতা বলছি। 2 নম্বর হচ্ছে নির্বাচন। তাহলে স্যার নির্বাচন মানে কি? হ্যাঁ নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে ওই যে আমরা বলছি তোমার কাছে 200 টাকা ছিল, তোমার কাছে 3টা অভাব ছিল, 1 2 3। এখন তুমি 3টা অভাব তো একসাথে পূরণ করতে পারবে না, যেহেতু তোমার কাছে 3টা অভাব আছে কিন্তু টাকা আছে 200 টাকা, তুমি যে কোনো একটা অভাব পূরণ করতে পারবা, যে কোনো একটা অভাব তুমি পূরণ করতে পারবা। তো তুমি কোনটা করবা সেটা হচ্ছে আমাকে নির্বাচন করতে হবে। নির্বাচন মানে হচ্ছে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের এখানে ছিল 1 নম্বরে যে 200 টাকা দিয়ে তুমি হচ্ছে একটা মোবাইলের কভার কিনবা, 200 টাকা দিয়ে তুমি হচ্ছে পরীক্ষার ফি দিবা, 200 টাকা দিয়ে তুমি হচ্ছে মদের সাথে ঘুরতে যাবা। তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট মনে হয়? এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হইতে পারে, তোমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমার কাছে নাও হইতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়াকে আমরা বলি নির্বাচন। তাহলে এখানে লিখছে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়াকে নির্বাচন বলে। ঠিক আছে, তাহলে আমরা দুটো বিষয় পড়লাম, একটা হচ্ছে প্রাথমিকভাবে অর্থনৈতিক দুটি সমস্যাকে চিহ্নিত করেন, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। আবার বলছে নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুটি বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। একটা হচ্ছে সুযোগ ব্যয়, 2 নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে কি বলেছে? নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুটি বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। দুটি বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে, 1 সুযোগ ব্যয়, 2 নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই দুটি বিষয় সম্পর্কে তোমাকে জ্ঞান থাকতে হবে যদি তুমি এই নির্বাচন ভালোভাবে সুন্দরভাবে করতে চাও। ঠিক আছে, তো আমরা এই দুটো টপিক পড়বো এখান থেকে। এই সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তোমাদের এমসিকিউ, সুযোগ ব্যয় থেকে এমসিকিউ আসে বেশিরভাগ ক্ষেত্রে, আর উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তোমাদের হচ্ছে সিকিউ আসবে। ওকে, আমরা আরেকটু দ্রুত আগাবো। ঠিক আছে, একটু ওয়েট করো, আমরা আরেকটু দ্রুত আগাবো। তাহলে আমরা প্রথমে কথা বলে ফেলি। তাহলে আমরা বলো কোন জায়গা থেকে আসছি? প্রাথমিক দুই সমস্যা চিহ্নিত করার, 1 দুষ্প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে নির্বাচন। দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কাকে বলে সেটা বলছি। নির্বাচন সমস্যাটা সমাধান করতে চাইলে ভালোভাবে তোমাকে দুটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, 1 সুযোগ ব্যয়, 2 নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই প্রথম টপিকে, সুযোগ ব্যয় কাকে বলে। আমরা সুযোগ ব্যয় বিষয়টা আলোচনা করব। সুযোগ ব্যয় বলতে আমরা আসলে কি বুঝে থাকি। আমি তোমাকে একটা এখানে দিলাম, মনে করো যে তোমার কাছে একটা জমি আছে। হ্যাঁ, এই যে একটা জমি, এই জমির মধ্যে তুমি যদি পুরো জমির মধ্যে ধান চাষ করো, ধান, হ্যাঁ, তো তুমি ধান উৎপাদন করতে পারবা আই থিঙ্ক 10 মণ। তখন তোমার কোনো গম চাষ হবে না, গম চাষ হবে 0। মনে করো পুরোটাই তুমি ধান চাষ করছো, তোমার গমের চাষ হবে তখন 0। আবার তুমি চাচ্ছ যে না আমি কিছু অংশ গম চাষ করি, এখানে আমি পুরোটা ধান করছি আর কি। হ্যাঁ, এরপর তুমি চাচ্ছ হঠাৎ করে যে না আমার তো শুধু ধান দিয়ে হচ্ছে না, আমি কিছু অংশ গমও চাষ করি। সো তুমি একটা অংশ মনে করো ধান চাষ করলা, আরেকটা অংশ হচ্ছে তুমি গম চাষ করেছো। হ্যাঁ, গম চাষ করেছো, মনে করো যে গম চাষ একটু বাড়াইছো, গম চাষ করেছো মনে করো 5, ধানের উৎপাদন তাই কমে মনে করো 7 হয়ে গেল। আবার তুমি চাচ্ছ যে না আমি হচ্ছে পুরোটাই গম করব, কোনো ধান করব না। তাহলে তুমি গমের উৎপাদন যখনই বৃদ্ধি করবো, মনে করো গমের উৎপাদন বৃদ্ধি পেয়ে 12 হলে তখন ধানের উৎপাদন মনে করো যে ধানের উৎপাদন হচ্ছে তখন 0, কারণ সব জায়গায় তুমি গম করতেছো। এই যে ভালো করে শুনবা আমার কথা, একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন তুমি যতটুকু হাতছাড়া করবা বা ছেড়ে দিবা, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে বলা হয় সুযোগ ব্যয়। তাহলে কি বলেছি? একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা কি বলে থাকি? সুযোগ ব্যয় বলে থাকি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা কি বলে থাকি? সুযোগ ব্যয় বলে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে সংজ্ঞা। আমি একটু বিষয়টা বোঝা বলি। যেমন আমি যদি বলি গমের উৎপাদন 0 থেকে 5 হলে, গমের উৎপাদন, হ্যাঁ, গম এর উৎপাদন 0 থেকে যদি 5 হয় তাহলে সেটার সুযোগ ব্যয় কত?
সুযোগ ব্যয় কত? তুমি খেয়াল করবা এই দ্রব্যটার বেশি বা অতিরিক্ত উৎপাদনের জন্য এই দ্রব্যটার যতটুকু উৎপাদন হাতছাড়া করতে হবে সেই হাতছাড়া করা পরিমাণটাকে সুযোগ ব্যয় বলো। তুমি আমাকে বলো এটা 0 থেকে 5 করলে এটা 10 থেকে 7 হয়, তাহলে কত তুমি ছেড়ে দিয়েছো বলো তো উৎপাদন? এটার অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য এই দ্রব্যের উৎপাদন যতটুকু কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে, সেই কমে যাওয়ার পরিমাণকে আমরা সুযোগ ব্যয় বলবো। তাহলে কমে যাচ্ছে হচ্ছে আমাদের 10 থেকে 7 হয়ে যাচ্ছে, তাহলে কমে যাচ্ছে কত? কমে যাচ্ছে হচ্ছে আমাদের কত? 10 থেকে 7 হয়ে গেলে কমে যাচ্ছে হচ্ছে 3। এটাকে আমরা বলতে পারি সুযোগ ব্যয়। একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা সুযোগ ব্যয় বলে থাকি। কেমন? তারপর আমি যদি বলি গমের উৎপাদন 5 থেকে 12 হলে এটা 7 থেকে 0 হয়ে যায়, তাহলে কমে গেছে কত? স্যার 7 কমে গেছে, আগে ছিল 7 হয়ে গেছে 0, তার মানে 7ই কমে গেছে। বুঝা গেছে? পারবো? আবার আমি যদি বলি যে গমের উৎপাদন 12 হলে তাহলে সুযোগ ব্যয় কত? 5 থেকে 12 বলি না, কিন্তু 5 থেকে 12 না বলে আমি বলছি গমের উৎপাদন 12 হলে। যখন এরকম একটা কোয়েশ্চেন করবে যে 5 থেকে 12 না বলে যদি বলে যে গমের উৎপাদন 12 হলে, তাহলে তুমি মনে করবে 0 থেকে 12 বলতেছে। হ্যাঁ, তাহলে এটা 10 থেকে 0 হয়ে যায়। মানে একটা সর্বোচ্চটা উৎপাদন করলে যদি জিজ্ঞেস করে গমের উৎপাদন যদি 12 হয় সর্বোচ্চটা করি, তাহলে এটা সুযোগ ব্যয় কত? তখন অপরটা সর্বোচ্চটা হবে তার সুযোগ ব্যয়, কারণ গমের উৎপাদন 12 বলতে 0 থেকে 12 হলে এটা 10 থেকে 0 হয়ে যায়, তাহলে আমাদের তখন সুযোগ ব্যয় হবে 10। তাহলে আমি সিম্পলি আনসার করি, সেটা হচ্ছে যখন এরকম একটা থেকে আরেকটাতে শিফট করলে বলবে তখন তুমি দেখবে একটার বেশি উৎপাদনের জন্য অপরটার কত হ্রাস পাচ্ছে সেটা। যদি এরকম স্পেসিফিক বলে যে গমের উৎপাদন 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত, তাহলে চিন্তা করবে 0 থেকে 5 হলে, মনে মনে 0 আছে, মনে মনে 0 থেকে 5 হলে বলতেছে। আবার যদি বলে গমের উৎপাদন 12 হলে তাহলে সুযোগ ব্যয় কত, তার মানে গমের উৎপাদন 0 থেকে 5 হলে। হ্যাঁ, তাহলে 0 থেকে এটা কত হয়েছে দেখবা। বুঝা গেছে? পারবো? বুঝতে পারছি আমরা? সবাই বলো সুযোগ ব্যয়টা পারবো? ওকে, তাহলে আমাকে বলো তোমরা এখানে আনসার করবা। ঠিক আছে, আমি এখন এখানে আনসার করতেছি। এখানে আনসার করবা যে গমের উৎপাদন যদি 7 হয় তাহলে সুযোগ ব্যয় কত? দ্রুত আনসার করো। গমের উৎপাদন 7 হলে, হ্যাঁ, তাহলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 7 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো। গমের উৎপাদন 7 হলে সুযোগ ব্যয় কত? এই পোলাপান কমে যাচ্ছে, এই দেখছো তোমরা ক্লাস শেয়ার করো না, ক্লাস শেয়ার করো না, সবাই একটু ক্লাস শেয়ার করে দাও। যারা আছো 500 জনের মধ্যে আছো সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা এখনই দ্রুত আগাবো। গমের উৎপাদন যদি 7 হয় তাহলে ধানের উৎপাদন 7 বলতে বোঝাচ্ছি 0 থেকে 7 বোঝাচ্ছি, বুঝছো? গমের উৎপাদন 7 হলে তার মানে 0 থেকে 7 হলে এটা 11 থেকে কত হয়েছে? 5 হয়ে গেছে। তাহলে কমতেছে কত সেটা দেখবা। কমে কত হয়েছে সেটা না, কমে 5 হয়েছে সেটা না, আনসার হচ্ছে কমতেছে কত। 11 থেকে 5 হয়ে গেলে তার মানে কমে গেছে কত? 6 কমে গেছে। তাহলে সুযোগ ব্যয় হবে 6। এটা সুযোগ ব্যয় কত হবে? 6 হবে। আবার আমি যদি বলি এখান থেকে প্রশ্ন করতেছি গমের উৎপাদন 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 10 হলে, হ্যাঁ, গমের উৎপাদন 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? বলো। গমের উৎপাদন 10 হলে তোমরা কিন্তু আমার সাথে ওয়াদা করছো যে তোমরা ক্লাস শেষ পর্যন্ত থাকবা, এখন সবাই চলে যাচ্ছ। গমের উৎপাদন 10 হলে, গমের উৎপাদন যদি 10 হয় তাহলে সুযোগ ব্যয় কত বলছে? গমের উৎপাদন 10 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 10 হলে সুযোগ ব্যয় কত? আনসার হচ্ছে 10 মানে বোঝাচ্ছি 0 থেকে 10 হলে। কেমন? হ্যাঁ, তাহলে আনসার হবে, অনেকে 5 বলতেছো না, গমের উৎপাদন 10 হলে মানে হচ্ছে 0 থেকে, অলওয়েজ 0 থেকে চিন্তা করবে, একটা বললে আর কি, 7 থেকে 10 বলিনি আমি, 7 থেকে 10 বললে তখন এটা 5 থেকে 0 হয়ে গেছে, তার মানে 5, আনসার 5 হবে। কিন্তু আমি যদি বলি গমের উৎপাদন 10 হলে তার মানে 0 থেকে 10 হবে বোঝাচ্ছে, তখন এটা 11 থেকে 0 হয়, তার মানে 11 কমে গেছে, 11 হবে সুযোগ ব্যয় তার। তাহলে তার সুযোগ ব্যয় কত হবে? 11 হবে। এটা সুযোগ ব্যয় হবে 11। কিন্তু আমি এই জায়গায় যদি গমের উৎপাদন 10 হলে না বলে
যদি 3 থেকে 10 বলতাম, সরি 7 থেকে যদি 10 বলতাম, গমের উৎপাদন 7 থেকে 10 হলে তাহলে এটা 5 থেকে 0 হয়ে যায়, তখন আনসার হইতো 5, তখন 5 কমে যাচ্ছিল। আমরা কি বুঝছি? পারবো পরীক্ষা আসলে? ওকে, তাহলে এটা হচ্ছে সুযোগ ব্যয়ের সূচি বললাম, এবং কিভাবে প্রশ্ন আসলে তোমরা আনসার করবে সেটা বললাম। এখন তোমরা চিত্র আঁকবো, ঠিক আছে? আমরা এটা একটা চিত্র আঁকবো, এটা একদম সিম্পল চিত্র, আমরা জাস্ট দুইটা অক্ষর নিব, ঠিক আছে? এই অক্ষরের মধ্যে মনে রাখবা, একটা চিত্রের মধ্যে দুইটা অক্ষর, এটা হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে অলওয়েজ, এটা 90 ডিগ্রি হবে। নিচে তুমি লম্বকার ভূমিঅক্ষে যা ইচ্ছে তাই ধরতে পারবা। যেমন আমি যদি ধান যদি ভূমিঅক্ষে ধরি, গম আমি লম্বকে ধরলাম। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টের প্রথম চ্যাপ্টারের মধ্যে চিত্রের মধ্যে মানে এখানে সুযোগ ব্যয় আর উৎপাদন সময় রেখা আছে আর কি। লম্বকে কি হবে, ভূমিঅক্ষে কি হবে, এটা নিয়ে কোনো রুলস রেগুলেশন নাই, তুমি যে ওকে যেটা ইচ্ছা সেটা ধরতে পারবা। যেমন এটার ধান হচ্ছে আমি ভূমিঅক্ষে ধরলাম, ধান হচ্ছে ভূমিঅক্ষে 11, 5, 0 আছে, 11, 5, 0 হবে। তাহলে এখানে আমরা 5 5 করে ধরি, সো 5, 10, এখানে আমরা পুরো ধরলাম 5, হ্যাঁ 5, 10, এখানে আমি 15 ধরলাম ধান। আর গমটা এখানে 0, 7, 10 আছে, তো 5 5 করে ধরি, তো 5, 10 এতটুকু করলে হবে। আরেকটা ধরতেছি, যদিও প্রত্যেকটা দূরত্ব সমান রাখবা, লম্বকের সাথে লম্বকের দূরত্ব সমান থাকবে, ভূমিঅক্ষের সাথে ভূমিঅক্ষের দূরত্ব সমান থাকবে। বারবার বারবার চিল্লা বলতে বলতে আমার গলার পানি মানে গলা ফেটে যায়, তবুও তোমরা গিয়ে পরীক্ষা হলে ভুল করে আসো। আমি বলি যে প্রত্যেকটা দূরত্ব সমান হবে, তোমরা তবু একটা বড় একটা ছোট, একটা বড় একটা এরকম করে ফেলো না, ভূমিঅক্ষের সাথে ভূমিঅক্ষের সবগুলো সমান হবে, হ্যাঁ লম্বকের সাথে লম্বকের সবগুলো সমান হবে। তাহলে এখানে আমরা লিখবো 5, 10, 15, আমরা বিন্দুগুলো বের করে ফেলি। চলো আমরা এখানে 1 নাম্বার করবো 11-এর সাথে 0-এর বিন্দু। ধান যদি 11 হয়, এই ধান যদি 11 হয়, ধান যদি 11 হয়, গম তখন 0, হ্যাঁ ধান যদি 11 হয়, গম তখন 0। তার মানে দেখো এই গম, এই 0 বিন্দুটা অনেকে করতে পারে না, হ্যাঁ ধান 11 হলে গম 0, তাহলে তুমি দেখবা গম বরাবর 0, ধান বরাবর কত, ধানের দিকে 11, তার মানে প্রথম বিন্দু হবে এই জায়গাটাতে, ঠিক আছে? আমাদের প্রথম বিন্দু হচ্ছে এখানে হবে এটা। তারপর হচ্ছে ধান যদি হয় 5, গম হয় 7, ধান যদি হয় 5, গম হবে তখন 7, তার মানে ধানের সাথে 5 সাথে 7 মানে হচ্ছে এই 5-এর একটু উপরে, এইদিকে চিন্তা করো না, হ্যাঁ এইদিকে না, এখানে 11 হলে এটা 7 মনে করে এইদিকে এটা। তারপর হচ্ছে ধান যদি হয় 0, গম তখন 10, এই ধান যদি হয় 0, গম তখন হচ্ছে 10, ধান যদি 0 হয়, গম তখন 10, এখানে বিন্দু হবে। এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুযোগ ব্যয় রেখা। কি বলো? সুযোগ ব্যয় রেখা, ঠিক আছে? সুযোগ ব্যয় রেখা, সুযোগ ব্যয় রেখা। ওকে, পারবো সবাই? একটা বিষয় বলি, এরকম সুযোগ ব্যয়টা 3 ধরনের হইতে পারে। এখন যেটা আমরা আঁকছি এটা বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, হ্যাঁ। আরটা আছে এরকম ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হবে এরকম, আরটা আছে স্থির সুযোগ ব্যয়। স্থির মানে হচ্ছে এটা 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 মনে রাখবে, এই যে ক্রমহ্রাসমান যেটা সুযোগ ব্যয়, সরি ক্রমবর্ধমান যেটা সুযোগ ব্যয়, এটার আরেকটা নাম, এটার নাম হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, এই ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বলে থাকে, ঠিক আছে? পরীক্ষাটা আসবে যে সুযোগ ব্যয় কয় ধরনের হতে পারে, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির। ক্রমবর্ধমান যে সুযোগ ব্যয় সেটার আরেক নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? মনে রাখবা সুযোগ ব্যয় আর উৎপাদন সম্ভাবনা রেখা সেম, তবে কোনটা, যেটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় সেটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, এটা মনে রাখবা, হ্যাঁ। আর এটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আর এটা বলা হয় স্থির সুযোগ ব্যয়। পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, যদি বলে এভাবে, আমার কথা শুনবো ভালো করে, যদি বলে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি একই পরিমাণে বা সেম পরিমাণে সমহারে যদি হ্রাস করতে হয়, তাহলে তাদের মাধ্যমে যে সুযোগ ব্যয় অঙ্কিত হবে সেটা কেমন হবে, হ্যাঁ যে রেখা অঙ্কিত হবে সেটা কেমন হবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি বলে, আমি আবার বলতেছি যে একটা দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য বা একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি একই পরিমাণে বা সমপরিমাণে হ্রাস করতে হয়, তাহলে তাদের মাধ্যমে সুযোগ ব্যয় রেখাটা কেমন হবে। তার মানে কি, এরকম বলতেছে না যে আমি যদি বলি এখানে দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য, ওকে? বলতেছে আমি যদি বলি এক্স দ্রব্য 3 উৎপাদন করতেছি, ওয়াই দ্রব্য 1, আমি বলতেছি এক্স দ্রব্য, একটা দ্রব্যের
একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য বা অতিরিক্ত একক উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি সেম পরিমাণে, যেমন এটা এক উৎপাদন বেশি করতেছি, এটা এক হ্রাস হয়ে গেছে, এটা আর এক উৎপাদন বৃদ্ধি করতেছি, এটা আরেকটা হ্রাস হয়ে গেছে, এটাই তো। একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে, এটা এক বাড়তেছে এটা এক হ্রাস পাচ্ছে, এটা আরেক বাড়তেছে এটা এক হ্রাস পাচ্ছে, একটা দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি সেম হারে, অর্থাৎ একটা দ্রব্য অতিরিক্ত উৎপাদন যে হারে হচ্ছে অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে হ্রাস পায়, তাহলে তাদের মাধ্যমে যে সুযোগ ব্যয় রাখা হবে সেটা দেখতে কেমন হবে। তাহলে এটা তুমি যদি অঙ্কন করে দেখো, তাহলে এখানে যে সুযোগ ব্যয় রেখাটা হবে সেই রেখাটা হচ্ছে এখানে আমরা এক্স এটা এক্স দিলাম, এখানে ওয়াই দিলাম, তুমি চাইছো তা দিতে পারো 1 2 3, এখানে আমরা ধরলাম 1 2 3, তাহলে 1 2 3 1 2 3। তাহলে দেখো প্রথমত হচ্ছে এই নাম্বার এক্স দ্রব্য যদি 3 হয় ওয়াই দ্রব্য 1, এক্স দ্রব্য যদি 3 হয়, এক্স দ্রব্য যদি 3 হয়, হ্যাঁ এক্স দ্রব্য যদি 3 হয়, এক্স এই দেখো এক্স দ্রব্য যদি 3 হয় ওয়াই দ্রব্য 1, এক্স দ্রব্য যদি 3 হয় ওয়াই দ্রব্য 1, তার মানে প্রথমেই তো হচ্ছে এখানে। তারপর এক্স দ্রব্য যদি হয় 2 ওয়াই দ্রব্য 2, এক্স দ্রব্য 2 হলে ওয়াই দ্রব্য 2, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এক্স দ্রব্য 1 হলে ওয়াই দ্রব্য 3, এক্স দ্রব্য যদি 1 হয় ওয়াই দ্রব্য হচ্ছে 3, তার মানে সেই বিন্দুটা হচ্ছে এটা। এই বিন্দুগুলো যোগ করলে রেখা কি কার্ভ হচ্ছে নাকি স্ট্রেট লাইন হচ্ছে, সরল রেখা হচ্ছে? আনসার হচ্ছে এটা একটা সরল রেখা হবে। এই যে এটা এই ধরনের সুযোগ ব্যয় হইতে পারে। এবং তোমাদের পরীক্ষায় যে তোমাদের পরীক্ষায় যে উৎপাদ সমান রেখা আসে তার মধ্যে অনেক সময় কিন্তু এরকম রেখাও চলে আসে, এরকম রেখাও কিন্তু উৎপাদ সমান রেখা অনেক সময় চলে আসতে পারে, যে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, তুমি মানগুলো দিয়ে করছো কিন্তু সোজা রেখা হয়ে যাচ্ছে, এরকম যেমন হয় এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। পরীক্ষা যদি এরকম স্ট্রেট লাইন হয়ে যায় তোমার সুযোগ ব্যয়টা মানে তোমার উৎপাদ সমান রেখা যদি এরকম স্ট্রেট লাইন হয়ে যায় তাও সমস্যা নাই, ঠিক আছে? যেভাবে মান আছে সেই অনুযায়ী আমরা করবো। আমরা কি বুঝতেছি একটু বলো তো? তাহলে আমাদের আনসার হচ্ছে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে হ্রাস করতে হয় তাহলে তাদের মাধ্যমে সুযোগ ব্যয় রেখাটা কেমন হবে? আনসার হবে সরল আকৃতির, সরল রেখা। হ্যাঁ সরল রেখা মানে বুঝো তো, মানে কোনো বাঁকা হবে না, মাঝখানে একদম স্ট্রেট লাইন হবে, সরল রেখা হবে। পারবো? সবাই বলো পারবা কিনা? এই সবাই একটু বলো, দ্রুত বলবা, পারবা কিনা বলবা। তাহলে এটা আমরা করছি সুযোগ ব্যয়, হ্যাঁ সুযোগ ব্যয়টা আমরা করছি। সো এরপর আমরা চলে আসি এই যে যেটা বলছি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, সেটার মাধ্যমে কিন্তু উৎপাদন সীমানা রেখা হয়ে থাকে। তো আমরা সেটাই এখন আলোচনা করব, উৎপাদন সীমানা রেখা সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? মানে আমরা যে নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হয়, এক নম্বর হচ্ছে সুযোগ ব্যয়, দুই নম্বর হচ্ছে উৎপাদন সীমানা রেখা। এখন আমরা উৎপাদন সীমানা রেখা সম্পর্কে আলোচনা করব। উৎপাদন সীমানা রেখা কাকে বলে? আমি এই সংজ্ঞাটা বলার আগে দেখাই তোমাদেরকে একটু, তোমরা হয়তো এটা অনেকবার দেখছো, তবু আবার একবার বলে দিই। মনে করো এখানে দিলাম আমি এক্স দ্রব্য আমি উৎপাদন করব, এখানে আমি ধরবো ওয়াই দ্রব্য উৎপাদন করব, সুযোগ ব্যয়ের মতোই। হ্যাঁ সো এরকম একটা রেখা, এটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাটা দ্বারা যেটা বোঝায়, আমি যদি একটা জমির মধ্যে চাষ করি দুইটা ফসল, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য, আমি একটা জমির মধ্যে আমার একটা ফিক্সড সম্পদ একটা জমি, সেটার মধ্যে আমি ফিক্সড প্রযুক্তি মানে হচ্ছে আমি প্রতি বছর মনে করেন নাঙ্গল দিয়ে চাষ করি বা পাওয়ার টিলার দিয়ে চাষ করি বা ট্রাক্টর দিয়ে চাষ করলে আমি এই দুটো দ্রব্যের মধ্যে যদি আমি সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবো সেটা যদি একটা সংমিশ্রণ দেখাই, তাহলে সেটাই হচ্ছে একটা উৎপাদন সীমানা রেখা। যেমন ওই জমির মধ্যে আমি যদি মনে করো ওই জমির মধ্যে আমি যদি এক্স দ্রব্য উৎপাদন 0 করি, ওয়াই দ্রব্য 150 করা যায়, এক্স দ্রব্য 50 করলে ওয়াই দ্রব্য 140, এক্স দ্রব্য আরো বৃদ্ধি করলে ওয়াই দ্রব্য আরো কমে যায়, এক্স দ্রব্য আরো বৃদ্ধি করলে ওয়াই দ্রব্য আরো কমে যায়, এক্স দ্রব্য আরো বৃদ্ধি করলে ওয়াই দ্রব্য এক 0 হয়ে যায়। তাহলে এই বিন্দুগুলো দিয়ে যে আমি একটা রেখা আঁকি সেই রেখাটা দেখতে এরকম হবে। এই রেখাটাকে বলা হয় উৎপাদন সীমানা রেখা। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে উৎপাদন সীমানা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু, এখানে যেগুলো বিন্দু হবে আর কি, যেমন এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা এই সংমিশ্রণে একটা বিন্দু, এই সংমিশ্রণে একটা বিন্দু, এটা নিয়ে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু হবে আর কি। হ্যাঁ উৎপাদন সীমানা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, মানে আমার যে জমি সেটা, এবং চলতি প্রযুক্তি, তার মানে আমি যে এখানে জমিতে ব্যবহার করে যেভাবে আমি উৎপাদন করবো সেটা, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি ব্যবহার করে
দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, তার মানে আমি এই দুটো দ্রব্য সর্বোচ্চ এর উপর উৎপাদন করতে পারবো। আমি চাইলে এখানে উৎপাদন করতে পারবো না, হ্যাঁ আমি চাইলে কম উৎপাদন করতে পারবো, তবে আমি বাইরে বা এটার বেশি উৎপাদন করতে পারবো না। এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা একটু সর্বমুখস্থ করে ফেলি। চলো বসে, এখানে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়। তো এখানে বলছে উৎপাদন সম্ভাবনা রেখা সীমানা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়াকে বোঝানো হয়ে থাকে। ইচ্ছে করলে যত কিছু তত উৎপাদন করা যায় না, তাই এটাকে আবার আরেকটা বলা হয়, এটাকে মুর্শেদ মুর্শেদ এই যে এখানে কই যাচ্ছেন? এখানে আসেন না, ভিতরে আসেন না, ফ্ল্যাশ করতে আমার দিকে ফ্ল্যাশটা দেওয়া, এইদিকে আসেন না, আরেকটু পিছনে থাকেন। এখন কি করবো বলো? আমি মানে তোমাদের সাথে যুদ্ধ করতেছি মনে হয় আজকে। এটা সমস্যা, এটা সমস্যা। এখন কি করবো বলো? আমি মানে তোমাদের সাথে যুদ্ধ করতেছি মনে হয় আজকে। এটা সমস্যা, এটা একজন বসতে কারেন্টের বিল দেন না, বলে আরে কারেন্টের বিল দিছি, কি করতাম বলো? মানে কি একটা যে অবস্থা। ইলেকট্রিসিটি চলে গেছে। আরে বারবার আজকে মানে সকাল থেকে এরকম ডিস্টার্ব করতেছে, বুঝছো? এখানে অর্থনৈতিক ক্লাস হচ্ছে, হ্যাঁ। তবে আমি বলি সেটা হচ্ছে তোমাদের ইকোনমিক্স নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে হবে না। জাস্ট তোমাদেরকে একটু আমার সাথে ক্লাসগুলো করতে হবে, একটু কষ্ট হইলেও একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করিও। কারণ হচ্ছে আমি যদিও অনেকে মনে করো যে স্যার আমি তো অনেক পারি, আমি তো অনেক জানি, হ্যাঁ পরীক্ষার হলে তোমরা গিয়ে মানে আন্ডা নিয়ে আসো আর কি, ঠিক আছে? কারণ বেশি জানলে তাদের ভাত নাই, একটা কথা আছে না? ঠিক আছে, সো তোমরা চিন্তা করবা যে আমি কিছু জানি না, আমি আবার নতুন করে কি করতেছি, সব কিছু আবার রিভিশন করতেছি। জাস্ট আমি যে কথাগুলো বলতেছি প্রতিটা ওয়ার্ড থেকে এমসিকিউ আসতে পারে, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা কথা এমসিকিউ হইতে পারে, ঠিক আছে? তো সেই কথাগুলো মনে রাখবে। এখন আমি যে টপিকগুলো পড়াইছি, এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলো আমি পড়াইছি, বলো এখানের মধ্যে এমন কিছু শিখছো নতুন যেটা কখনো আগে দেখো নাই, বা আগে কখনো এটা চিন্তা করো নাই, বা আগে কখনো এরকম হইতে পারে, বা এই জিনিসটা যে এরকম এবার কখনো চিন্তা করো না, এরকম কোনো নতুন বিষয় পাইছো কিনা একটু বলো তো। আমি একটু জানতে চাচ্ছি আর কি আমি, যে তোমরা নতুন কোনো বিষয় পাইছো কিনা। আগে পড়ছো কিন্তু এই চ্যাপ্টারটা আমি জানি, তবে নতুন কোনো বিষয় পাইছো কিনা যেটা আজকে ক্লাসে নতুন করে শিখছো। যারা বেশি জানো, মানে বেশি মনে করো যে আমি তো সব জানি, আমি তো সব জানি পারি, তারা কিন্তু পরীক্ষা হলে গিয়ে কী করবা, আলটিমেটলি খারাপ করে হয়। কারণ পরীক্ষা একটু প্রশ্ন কঠিন করলে, ভিতর থেকে প্রশ্ন করলে তোমরা আনসার করতে পারো না। বাজারটা পড়ান, হ্যাঁ পড়াবো পড়াবো ভাইয়া। এমন অনেক কিছু আছে যেটা তুমি এই চ্যাপ্টারে জানো না, কিন্তু যেটা পরীক্ষা আসতে পারে। একটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ। এখানে 1 ঘন্টা ক্লাস করে তুমি যদি 5টা এমসিকিউ রাইট করতে পারো, সেটাই তোমাকে পুরো তোমার লাইফ চেঞ্জ করে দিবে। আইপিএস লাগাইতে হবে তাই না? একটা আইপিএস আছে, কিন্তু ওই আইপিএসটা হচ্ছে আমাদের 3-4টা একসাথে ক্লাস চলে, তো এটা লোড নেয় না, হ্যাঁ। তো একটা একটা আলাদা আলাদা আইপিএস নিতে হবে তোমাদের জন্য। নতুন পাই নাই, শুধু পিডিএফ, পিডিএফ দেন আমরা পড়ি।
ঘাটতি এটা নতুন শিখছি। আচ্ছা, দুর্জয় প্রবাস বলছে ভাই আপনার ক্লাস অনেক সুন্দর, থ্যাংক ইউ। এমন হলে কেমন হবে, আমি তো সেটা বলতেছি। আমি তো দেখো, আমি হচ্ছে আজকে গতকালকে মানে আজকে আমার পরীক্ষা ছিল, আমার লাস্ট পরীক্ষা ছিল আর কি, MBA 5th সেমিস্টারের, সরি MBA 2nd সেমিস্টার, কথা কি বলতেছিল ওটা বলটা, MBA 2nd সেমিস্টার লাস্ট। আজকে হচ্ছে 5 নম্বর এক্সাম ছিল। গতকালকে রাতে মানে 1 ঘন্টার জন্য ঘুম হয় নাই। আমি ঘুমাইছি 12:30-30-এর দিকে, 6টা পর্যন্ত মানে 5টা পর্যন্ত আমার এক ফোঁটা ঘুম হয় নাই, একটু ঘুম হয় নাই। 5টা পর্যন্ত ডাইরেক্ট কি বিছানায় শুধু শুয়েছিলাম, এক ফোঁটা ঘুম হয় নাই। শেষে 5টা থেকে একটু ঘুম আসছে, 5টা থেকে 5:30, তারপর অ্যালার্ম ছিল 5:30-এ, ঘুম থেকে উঠে গেছি, উঠে আবার পড়তে বসছি, পড়ে পরীক্ষা দিলাম। এবং বড় থেকে একটু বাস খাইছি পরীক্ষায়, ঠিক আছে আজকে। তারপর হচ্ছে তারপর পরীক্ষা থেকে এসে এখন তোমাদের ক্লাস নেওয়া 7:30 থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু ক্লাস তো 8:30 থেকে শুরু হইলো। এখন এসে এই বিদ্যুৎ প্রবলেম, এইটা প্রবলেম, ওইটা প্রবলেম, কি করি বলো। আমার কিন্তু প্রচুর মাথা ব্যথা করতেছে, কারণ আমি কালকে রাতে মানে জাস্ট 30 মিনিট আমার ঘুম হয়েছে, তাও একদম ভাঙা ভাঙা ঘুম এরকম। হ্যাঁ, হিস্ট্রি ক্লাস হবে, সব বিষয় ক্লাস হবে ভাইয়া। কালকে ক্লাস নেই। এখন কালকে যাদের ভূগোল আছে ওরা কি করবে? নুহা বলছে ভাইয়া পরীক্ষার জন্য একটা নতুন IPS নেন। একটা কাজ করি, তোমাদের থেকে একটা ফান্ড তুলি, হ্যাঁ 40,000 টাকার ফান্ড লাগবে একটা, দিবা? তাহলে IPS নিয়ে আসতে পারবো রাতারাতি, কি বলো? এখন যদি বলি তাহলে তোমরা আর কেউ ক্লাস করতে আসবে না। কালকে নিয়েন সকালে, তো কালকে সকালে নিলে তোমরা কীভাবে করবা? তোমাদের তো ভূগোল আছে অনেকের। ইজুনিস বইটা হচ্ছে আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিয়ে তোমরা অর্ডার করতে পারবা, যারা 26-এর আসো। হ্যাঁ, ইজুনিস বই তোমরা নাওনে নিতে পারবা। আর হচ্ছে যারা 26-এর আসো তোমরা কিন্তু আমাদের যে গোল্ডেন ব্যাচ চলমান আছে, হ্যাঁ সেই ব্যাচে ভর্তি হতে পারো অল সাবজেক্টের। আর আমাদের ইকোনমিক্সের জন্য শুধু হচ্ছে 0 to Hero ব্যাচ আছে, আর অল সাবজেক্টের জন্য গোল্ডেন ব্যাচ আছে, সেটা ভর্তি হতে পারো। বড়নীতি ক্লাসও নিবে তোমাদের, কালকে পরশু থেকে পরিণতি ক্লাসও শুরু করবে আই থিঙ্ক। আচ্ছা, আমরা কি করতে পারি এখন বলো? ইলেকট্রিসিটি তো আসতেছেই না, আমি অপেক্ষা করতেছি যাতে ইলেকট্রিসিটি আসলে আমি শুরু করতে পারি। ইলেকট্রিসিটি আসলে যেন শুরু করতে পারি। আচ্ছা, আমাকে একটু জানাও তোমাদের এখানে ভূগোল কার কার আছে, একটু জানাও তো। ভূগোল আমি এডিশন নিচ্ছি, হ্যাঁ এখনই হয়ে যাচ্ছে। বলো ভূগোল কার কার আছে তোমাদের এখানে, একটু জানাও। ভূগোল কার কার আছে আর কার কার নাই? যাদের ভূগোল আছে তারা ইয়েস লিখা, যাদের ভূগোল নাই তারা নো লিখো, একটু দ্রুত কমেন্ট বক্সে, জাস্ট 1 মিনিট। যাদের ভূগোল আছে ইয়েস লিখো, যাদের ভূগোল নাই নো লিখো। যাদের ভূগোল আছে ইয়েস লিখো, যাদের ভূগোল নাই নো লিখো। যাদের ভূগোল আছে ইয়েস লিখো, যাদের ভূগোল নাই নো লিখো। যাদের ভূগোল আছে ইয়েস লিখো, যাদের ভূগোল নাই নো লিখো। ওকে, বেশিরভাগ আমি নো দেখতে পাচ্ছি, মনে হয় তোমাদের কারোই ভূগোল নাই। আচ্ছা যাই হোক, সো বিজনেস স্টাডি তাদের তো নাই। সো আমরা একটা কাজ করি তাহলে, কালকে সকালে আমি ক্লাস নিই, ঠিক আছে? না, কালকে সকালে নিতে পারবো না, কালকে আমার ভাইবা আছে সকালে, ঠিক আছে? কালকে বিকালে নিতে পারবো, বিকালে নিই কেমন? কালকে বিকালে তোমাদের ক্লাস নিই,
ঠিক আছে? কালকে আমি বিকাল 3টা থেকে তোমাদের ক্লাসটা নিই। ওকে, তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, যারা অ্যাড নাই উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা অ্যাড হয়ে যাবা, সেখানে তোমাদেরকে জানানো হবে আর কি। হ্যাঁ, আর ফেসবুকে জানানো হবে। তো কালকে আমরা বিকালে নিই ক্লাসটা, কালকে তো নিতে পারবো না সকালে, কারণ আমার ভাইবা আছে। হ্যাঁ, সেজন্য ঠিক আছে, তাহলে আজকে এখানে আমি শেষ করতেছি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।